আজকের প্রথম খবরটা হলো প্রত্যাঘাত ইরানের হাফিয়া ও তেল আবিবে মিসাইল। ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে এয়ার স্ট্রাইক করেছে আমেরিকা। সূত্রের খবর, তারপরই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল ইরান। এবার সেটাই সত্যি হলো। তেহরানের তরফে ইসরায়েলের শহরে মিসাইল ছোড়া হয়েছে বলে খবর। এক্স মাধ্যমে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তরফে এই তথ্য প্রকাশ করা হয়েছে। সূত্রের খবর, 2 দফায় ইরানের তরফে 27টি মিসাইল ছোড়া হয়েছে হাফিয়া এবং তেল আবিবে। অন্তত 11 জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, কয়েক ঘন্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রে হামলা করেছে আমেরিকার সেনা। এই ঘটনার পরই প্রত্যাঘাত করেছে ইরান। আগেই তারা হুঁশিয়ারি দিয়েছিল পাল্টা জবাব দেওয়ার। ইরানের পারমাণবিক কেন্দ্রে আমেরিকার এভাবে হামলা করার ঘটনাকেও ন্যাক্কারজনক বলে দাবি করা হয়েছে ইরানের তরফে। আমেরিকা ইরানে হামলা করার পরই পাল্টা হুঁশিয়ারি এসেছিল। সূত্রের খবর, ইরানের সরকারি প্রচার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, শুরুটা আপনি করলেন, শেষটা আমরা করব। এখানে থাকা আমেরিকার নাগরিক সেনা এখন নিশানায়। এর পাশাপাশি সূত্রের খবর, জ্বালানি সরবরাহের লাইফলাইন হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারিও দিয়েছে ইরান। সূত্রের খবর, বাহরাইনে আমেরিকার নৌবহরে হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে তেহরানের তরফে। সূত্রের খবর, তৃতীয় পক্ষ যুদ্ধে জড়ালে ফল ভালো হবে না। নাম না করে আগেই আমেরিকাকে এই মর্মেই হুঁশিয়ারি দিয়েছিল ইরান। আজকের পরবর্তী খবরটি হলো, ভিন রাজ্যে মৃত্যু হওয়া পড়ুয়াদের দেহ আনবে সরকার। বাড়ল রাঁধুনির সম্মানিক সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মন্ত্রিসভায়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রবিবার দিশপুরের লোকসভা ভবনে রাজ্য সরকারের একটি সাপ্তাহিক মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিসভা বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। অসমের সামগ্রিক উন্নয়নের জন্য আগামী দিনগুলিতে পদক্ষেপ নেওয়া হয়েছে। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি এক সাংবাদিক সম্মেলন করে তুলে ধরেন। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের বাইরে মারা যাওয়া যুবক যুবতী ও পড়ুয়াদের মৃতদেহ ফিরিয়ে আনার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। মন্ত্রিসভা শ্রদ্ধাঞ্জলি নামে একটি প্রকল্প অনুমোদন করেছে, যা রাজ্যের বাইরে মারা যাওয়া যুবক যুবতীদের মৃতদেহ ফিরিয়ে আনার জন্য সরকারি খরচে সহায়তা করবে। এই প্রকল্পটি চিকিৎসার কারণে মৃত্যু ঘটলে প্রযোজ্য হবে না। অসম পুলিশের বিশেষ শাখা এই প্রকল্পের বাস্তবায়ন তদারকি করবে। 112 নম্বরে ফোন করে অসম পুলিশের বিশেষ শাখা সমস্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে এবং মৃতদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করবে। রাবা হাসং স্বায়ত্তশাসিত পরিষদের বাইরে বসবাসকারী রাবা জনগণের জন্য মন্ত্রিসভার একটি বিশেষ ব্যবস্থা। মন্ত্রিসভা রাবা উন্নয়ন পরিষদ গঠনের অনুমোদন দিয়েছে। 10 বছরের সেবার পর অঙ্গনওয়াড়ি কর্মীরা সুপারভাইজার হয়ে ওঠেন। সুপারভাইজার পদের 25% অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সংরক্ষিত ছিল। মন্ত্রিসভার বৈঠকে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সুপারভাইজার পদের 50% সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অসমের মন্ত্রিসভায় তৃতীয় লিঙ্গের জন্য বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভায় তাদের একটি সামাজিক ও শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই স্বীকৃতির জন্য অসমের বাসিন্দাদের পরিচয়পত্র প্রদান করা হবে। বাইরের আসা ব্যক্তিরা এই সুবিধাগুলি পাবেন না। মন্ত্রিসভা মধ্যাহ্নভোজন রাঁধুনিদের বেতন বৃদ্ধির বিষয়ে একটি সিদ্ধান্ত নেয়। রাঁধুনিরা প্রতি মাসে 1500 টাকা বেতন পেতেন। এদিনের মন্ত্রিসভার বৈঠকে তাদের বেতন 2000 টাকায় বৃদ্ধি করা হয়েছে। অক্টোবরের প্রথম থেকে তারা 2000 টাকা বেতন পাবেন। রাজ্য সরকার এর জন্য 108 কোটি টাকা বরাদ্দ করবে। আজকের পরবর্তী খবরটি হলো, সাম্প্রতিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ মোদির। ইরানের রাষ্ট্রপতির সঙ্গে ফোনে কথা। ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধের মধ্যেই ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিনিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টেলিফোনিক বার্তায় সাম্প্রতিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মোদী। একই সঙ্গে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছিলেন। ভারতীয় সময় অনুযায়ী রবিবার ভোরে ইরানের ফর্দোতে কমপক্ষে 6টি মার্কিন B-2 স্টিলথ বোমারু বিমান আঘাত হেনেছে।
হয়েছে। অন্যদিকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ইরানের অন্য দুটি স্থানে আঘাত করেছে, যার জেরে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এই পরিস্থিতিতে ভারতের বন্ধু দেশ ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলে এক স্যান্ডেলে মোদি লেখেন, আমরা বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছি। অবিলম্বে উত্তেজনা হ্রাস এবং কূটনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা জানিয়েছি। আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা দ্রুত পুনরুদ্ধারের জন্য এবং দ্রুত উত্তেজনা হ্রাস, সংলাপ এবং কূটনীতির জন্য আহ্বান জানিয়েছি। আজকের পরবর্তী খবরটি হলো, জল সংকটে ভুগছেন বৃহত্তর দক্ষিণ বিলপারের জনগণ। খুব দীর্ঘ 7-8 মাস ধরে তীব্র বিশুদ্ধ পানীয় জলের সংকটের সম্মুখীন হয়ে বর্তমানে দিশাহারা হয়ে উঠেছেন বৃহত্তর দক্ষিণ বিলপার এলাকার জনগণ। পিএইচই বিভাগের পাইপলাইন দিয়ে আবর্জনা ও দুর্গন্ধযুক্ত জল আসায় বাইরের থেকে পানীয় জল ক্রয় করে দৈনন্দিন কাজকর্ম চালাচ্ছেন বৃহত্তর এলাকার মানুষ। এছাড়াও কোন সময় জল আসবে এর নির্ধারিত কোনো সময় নেই। এমতাবস্থায় বিশুদ্ধ পানীয় জল সংকট নিয়ে মাসের পর মাস চরম দুর্ভোগে দিন যাপন করতে হচ্ছে স্থানীয়দের। বিষয়টি নিয়ে বারবার স্থানীয় জনপ্রতিনিধি সহ শিলচর পিএইচই সহ পৌরসভা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও সমস্যার সুরাহা হয়নি, বরং পৌরসভা ও পিএইচই একে অপরের গায়ে দোষ চেপে দিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা করে আসছে বলে অভিযোগ করেছেন এলাকার ক্ষুব্ধ জনগণ। রবিবার গোটা বিষয়টি নিয়ে স্থানীয়রা এক সাংবাদিক বৈঠক ডেকে এলাকার বর্তমান পরিস্থিতি ও সমস্যার কথা তুলে ধরে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন। এলাকাবাসী জানান, নিশারাত্রি কাউকে না জানিয়ে বিভাগীয় কর্মকর্তারা ঠিকাদারের সহযোগিতায় পরিকল্পনাবিহীন রাস্তা খুঁড়ে গর্ত করায় বৃষ্টির জমাজল এক বিশাল কারণ হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টির জমাজল এলাকায় কৃত্রিম বন্যার রূপ ধারণ করায় স্থানীয়দের ঘরবাড়ি সহ বিভিন্ন সামগ্রী ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। একদিকে বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট, অন্যদিকে বৃষ্টির জমাজলে এলাকায় সৃষ্টি হওয়া কৃত্রিম বন্যা মানুষের দৈনন্দিন জীবনকে যেন দুর্বিষহ করে তুলেছে। এলাকার বর্তমান পরিস্থিতি ও সমস্যার কথা রবিবার সাংবাদিক বৈঠকের মাধ্যমে জনসমক্ষে তুলে ধরে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে স্থায়ীভাবে সুরাহা না হলে এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের রূপরেখা তৈরি করার পাশাপাশি আসন্ন প্রত্যেকটি নির্বাচন বয়কট করবেন বলেও এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তারা। সাংবাদিক সম্মেলনে রতন দত্ত মজুমদার, অমিত ভট্টাচার্য, রাজু সাহা, অঙ্কিত দে, রাজদীপ সাহা, রবিশঙ্কর দাস, বিকাশ দেবনাথ ও সুজিত সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আজকের পরবর্তী খবরটি হলো, কাটিগড়ায় ফের 9 বাংলাদেশি আটক। কাটিগড়ায় আবারও অবৈধভাবে প্রবেশকারী 9 জন বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে কাটিগড়ার হিলারা এলাকা থেকে 2 শিশুসহ এই দলটিকে আটক করা হয়। তাদের সন্দেহভাজন আচরণ লক্ষ্য করে পুলিশে খবর দিলে কাটিগড়া থানার পুলিশ এসে তাদের হেফাজতে নেয়। তবে একটি অটোরিকশা পালিয়ে গেলেও একটি বাজেয়াপ্ত করতে সক্ষম হয় পুলিশ। আটক ব্যক্তিরা জানায় তারা সুরাটে 5 থেকে 6 বছর ধরে বসবাস করছিলেন এবং সম্প্রতি গুজরাট সরকার বিদেশি বিতরণের প্রেক্ষিতে পালিয়ে এসেছেন। 2টি অটোরিকশা রিজার্ভ করে কালাইনের উদ্দেশ্যে যাত্রা করার সময় তাদের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। পুলিশের জিজ্ঞাসাবাদে অসামঞ্জস্যপূর্ণ তথ্য পাওয়ায় তাদের আটক করা হয়। প্রসঙ্গত শনিবার দিনেও একই এলাকা থেকে 7 জন বাংলাদেশি রোহিঙ্গিয়া নাগরিক আটক করা হয়। একের পর এক এমন ঘটনায় সীমান্ত এলাকায় উদ্বেগ বাড়ছে। প্রশাসন সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আজকের পরবর্তী খবরটি হলো, দোলাইয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত বসতবাড়ি, ব্যাপক ক্ষতি। এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দক্ষিণ দোলাইয়ের পশ্চিম সপ্তগ্রামের একটি বসতঘর ছারখার হয়ে যায়। শনিবার রাতে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়। জানা যায় আগুনে ফয়জুল হক বরবুইয়ার বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়। এই মর্মান্তিক ঘটনায় সর্বশান্ত হয়ে পড়েছে ফয়জুলের পরিবার। ফয়জুল হক জানান, রাত 11টা নাগাদ হঠাৎ আগুনের তাপে তার ঘুম ভেঙে যায়। দ্রুত তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘর থেকে বেরিয়ে কোনো ক্রমে প্রাণে বাঁচেন। তবে তাদের চোখের সামনেই দাউ দাউ করে জ্বলতে থাকে তাদের একমাত্র আশ্রয়খানা। বাড়ির পাশেই ছিল গোয়ালঘর এবং অন্যান্য গৃহপালিত পশুর থাকার জায়গা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায়
বেশিরভাগ পশু রক্ষা করা যায়নি। শুধুমাত্র দড়ি কেটে দেওয়ার কারণে গরুগুলো প্রাণে বাঁচলেও মুরগ, হাঁস, ছাগল সহ অন্যান্য গৃহপালিত পশু আগুনে পুড়ে মারা গেছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি, তবে পরিবারের সদস্যদের অনুমান দুষ্কৃতিকারী এ কাণ্ডটি ঘটিয়েছে। অগ্নি নির্বাপক বাহিনীর গাড়ি পৌঁছানোর মতো কোনো রাস্তা না থাকায় এবং আশেপাশে পর্যাপ্ত জলের উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। গ্রামবাসী সম্মিলিতভাবে চেষ্টা করেও আগুন নেভাতে ব্যর্থ হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ইতিমধ্যে ফয়জুল হক দলাই থানায় একটি লিখিত এফআইআর দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ফয়জুল ও তার পরিবার এখন সম্পূর্ণ আশ্রয়হীন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।